অনলাইন পড়ানো ক্লাস 11-12 শুরু করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রায় 1 থেকে 1.5 বছর হলো। এই 1 থেকে 1.5 বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-12 স্টুডেন্টরা বলে আমি নাকি ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ম্যাথামেটিক্স টিচার, যদিও আমার সেটা কোনোদিন মনে হয়নি। কারণ আমার মনে হয় যে আমার এখনো আরো অনেক 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 পথ চলা বাকি আছে। এবং তার সাথে তারা এটাও বলে যে যদি আপনাকে স্যার ক্লাস 9-10-এ পেতাম, বা যদি তোমাকে দাদা ক্লাস 9-10-এ পেতাম, মাধ্যমিকের আগে পেতাম, তাহলে মাধ্যমিকে আমার ম্যাথামেটিক্স নাম্বারটা আরো 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 অনেক। তো ভাবলাম দেখি তারা সত্যি কথা আদৌ বলছে কি। দেখি যে আমি ক্লাস এই পার্টিকুলার এই ক্লাস 10-এর যারা মাধ্যমিক দেবে কিছুদিন পরে তাদেরকে নতুন আলোর দিশা দেখাতে পারি। ওয়েলকাম টু আইচেকোদি ক্লাসেস। আমার নাম অয়ন চক্রবর্তী। এবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর মাধ্যমিকের জন্য ছাত্রছাত্রীদের একদম ম্যাথমেটিক্সে রেডি করতে। এবার আমরা এই কাজটা করবো কিভাবে, আমরা কিভাবে মানে মাধ্যমিকের জন্য স্টুডেন্টদেরকে ম্যাথামেটিক্সে পুরোপুরি প্রিপেয়ার করতে পারবো, তার জন্য আমরা অনেক প্ল্যানিং করেছি। বাট সবসময় প্ল্যানিং দিয়ে হয় না, প্ল্যানিং এর সাথে সাথে থেকে এক্সিকিউটও করতে হয়। তো ভাবলাম, আমার অনেক কলিগ আমাকে বলেছে এটা কাজ করা হয়, তুমি ক্লাস 11-12 জন্য এত পরিশ্রম করছো, 20 ঘন্টার ম্যারাথন নিচ্ছ টানা 5 দিন। এখন তো ক্লাস 12 এর থার্ড সেমিস্টার রুদ্রান 1.0 ব্যাচে 5 দিন ক্লাস হয় সপ্তাহে। তো এত কিছু করছো, তার মধ্যে ছিটে ফোটা একটু এই মাধ্যমিকের বাচ্চাগুলোকে দাও না, ওরা কি দোষ করলো। আমি ভাবলাম যে হ্যাঁ, তোরা কি দোষ করলি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আমারই ওয়েস্ট বেঙ্গলের আমারই রাজ্যের ছেলে মেয়ে। তো আমি কেন তোদেরকে আমার যে ম্যাথামেটিক্স পড়ানোর যেটুকুনি আমার ক্যাপাবিলিটি আছে সেটা থেকে কেন বঞ্চিত করব। তাই জন্য চলে এলাম ক্লাস 10-এ তোদেরকে একটু হাত ধরতে, একসাথে পথ চলতে এবং একসাথে ম্যাথামেটিক্সটাকে ফাটিয়ে 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 দিতে পুরোপুরি। যাই, সেটা আলাদা ব্যাপার। এবার করবো কিভাবে, সবাই আমাকে সাজেশন দিল যে তুমি একদম ফার্স্ট সামিটিভ থেকে শুরু করো, কিন্তু না, আমি বদ্ধপরিকর। কারণ রুদ্রান 1.0 যেখানে হাজার 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 স্টুডেন্ট আছে, সেই ব্যাচটাকে আমার পড়াতে হতো। তো ওদেরকে পড়াতে গিয়ে ওদেরকে 5 দিন পড়িয়ে আমার সময় হচ্ছিল না যে আমি কি করে আবার সামিটিভ 1 ফার্স্ট সামিটিভ 1-কে পড়াবো, না পসিবল না। তো ফার্স্ট সামিটিভ চলে যাওয়ার পরে আমাকে আমার টিম বললো, স্যার কি করছেন, এবার সেকেন্ড সামিটিভের জন্য আপনি হাত ধরুন। আমরা সেকেন্ড সামিটিভ পড়বো, একেবারে পরীক্ষার আগে ওদের পড়াই না। বলছি না স্যার, একবার যদি হাত থেকে ওরা বেরিয়ে যায়, একবার যদি তার ম্যাথামেটিক্সের প্রতি কনফিডেন্সটা হারিয়ে ফেলে, একবার যদি ওরা ম্যাথামেটিক্সে ভয়ভীত হয়ে যায়, তাহলে আপনি চাইলেও কিন্তু আর ওই লাস্ট 3 মাসে করতে পারবেন না। কারণ ওগুলো ইউটিউবেই দেখতে ভালো লাগে, ওগুলো থাম্বনেলে দেখতে ভালো লাগে যে লাস্ট 30 দিনে বা লাস্ট 3 মাসে কিভাবে আমি ম্যাথামেটিক্সে 100 পাবো। হয় না, হয় না। তো দেখা যাক যে আমি এই যে সেকেন্ড সামিটিভের জন্য তোদের হাতটা ধরবো বলেছি, আমি সেটাতে নিজের কথায় কায়েম থাকতে পারি কিনা। আমি থাকবো। আগের বছর আমরা 50% পড়িয়েছিলাম, পরীক্ষার আগে আমরা টেস্ট পরীক্ষার পরে আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা 50% পড়িয়েছিলাম। সেই 50% থেকে যা যা পড়িয়েছিলাম সেখান থেকে 100 কমন এসছে। আমরা বাকি 50% সময়ের জন্য পড়াতে পারিনি, অনেক লেটে আমরা শুরু করেছিলাম। বাট এবার 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 আমরা অনেক আগে থেকে তোদের হাত ধরতে চলেছি এবং আমাদের এই যে আমাদের সেকেন্ড সামিটিভ পরীক্ষা হবে, তার আগে পুরো সেকেন্ড সামিটিভের সিলেবাস, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সাজেশন, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ভিএসএ, এসএকিউ এবং আমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে তার সাজেশন, এবং ধরে 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 সেই কোশ্চেনগুলো আমরা করাবো, কোশ্চেন কমন দেব এবং কনসেপচুয়াল ক্ল্যারিটি আনবো। দেখা যাক যে কি হয়। শুধুমাত্র ম্যাথামেটিক্স না, হয়তো সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহ বা কিছুদিন পরে আরো একটা বড় সড়ো চমক তোদের জন্য আসতে চলেছে। হয়তো অন্য কোনো সাবজেক্টও আমরা ইনক্লুড করতে পারি, বাট সেটা এখনই আমরা কিন্তু বলছি না। আগে আমরা কথা কম বলে আজকে যে প্রথম চ্যাপ্টার নিয়ে এসেছি, যেই জিনিসটা নিয়ে আমি এতক্ষণ ধরে এই হাতে ওপর নিচে ওঠানামা করাচ্ছিলাম, সেই জিনিসের সম্বন্ধে বলি। তোরা প্রত্যেকেই মোটামুটি জানিস, যেহেতু আমি একদম প্রথম থেকে তোদের ধরছি না, তোরা মোটামুটি এই পার্টিকুলার জিনিসটাকে চিনিস। এইটাকে বলা হয় গোলক। গোলক কি? গোলক হচ্ছে সার্কেলের মানে বৃত্তর মতনই একটা জিনিস। একটা বৃত্তকে ভালো করে দেখ, তোদের বোঝা উচিত যে গোলক তৈরি হয় কিভাবে। একটা বৃত্তকে আমি যদি তার ব্যাসের সাপেক্ষে পাই 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 করে ঘোরাই, তাহলেই হয়ে যায় গোলক। একটা কাজ করি, আমার সামনে কি কোনো বালা ফালা আছে কি গো টিম? একটা বালা দেবে আমাকে, একটা বালা দাও প্লিজ, একটা বালা দাও। আমি বাচ্চাদেরকে কিভাবে গোলক তৈরি হয় সেটা দেখানোর চেষ্টা করি। টিমের সামনে কোনো বালা নেই, তুই ইমাজিন কর, জাস্ট বাদ দে।
ঘুরি মার ওদেরকে সবাইকে। ইমাজিন কর না তুই একবার, আমি তোর চোখের সামনে একটা সার্কেল আঁকলাম, সার্কেল, এটা বৃত্ত, আর এটা হচ্ছে বৃত্তের কি, জলদি বলো, ব্যাস। এটা ব্যাস। আমি যদি এই ব্যাসের সাপেক্ষে পাই পাই করে ঘোরাই, পাই পাই করে ঘোরা থাকি, তাহলে দেখবি একটা সুন্দর বৃত্ত তৈরি হচ্ছে। মানে এই আকারের একটা অবজেক্ট, একটা জিওমেট্রিক্যাল অবজেক্ট তৈরি হচ্ছে, যাকে বলা হয় গোলক। বৃত্ত এবং গোলকের মধ্যে কোনো পার্থক্য নেই, খালি কি পার্থক্য আছে, সাইজের। বৃত্ত থাকে একটা প্লেনের ওপরে, মানে 2 ডাইমেনশনে, দ্বিমাত্রিক চিত্র, আর গোলক হচ্ছে বৃত্তের মতনই একটা ত্রিমাত্রিক চিত্র। কেন সমান? বৃত্তেরও থাকে সেন্টার বা কেন্দ্র, গোলকেরও থাকে সেন্টার বা কেন্দ্র। বৃত্তের থাকে ব্যাসার্ধ, গোলকেরও থাকে কি বললাম, ব্যাসার্ধ। তাহলে সমস্ত দিক দিয়ে কিন্তু বৃত্ত আর গোলক সমান, খালি বৃত্ত একটা দ্বিমাত্রিক চিত্র আর গোলক একটা ত্রিমাত্রিক চিত্র, এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। এবার আর কি কি থাকে? বৃত্তের থাকে ব্যাস, সেভাবেই গোলকেরও থাকে ব্যাস। দেখা যাক যে গোলক কিরকম দেখতে। গোলকে এবার ফাটাফাটি নম্বর পাবে, দেখা যাক কিরকম ফাটাফাটি নম্বর পাওয়া যায়। সবার আগে আমি গোলক নিয়ে কথাবার্তা বলছি, এটা গোলক আমি এঁকে নিই, কিরকম দেখতে হয় গোলক একটা। সবার আগে বৃত্ত আঁকি, এটা একটা দ্বিমাত্রিক চিত্র, এটাকে আমি ত্রিমাত্রিক করে দিই। দেখ আঁকার মাধ্যমে কিভাবে এই দ্বিমাত্রিক চিত্রটাকে আমি ত্রিমাত্রিক করছি, আবার ভালো করে দেখ, একদম সিম্পল। দেখ ভালো করে, দেখ দেখ হয়ে গেছে। এটা কি বললাম, গোলক। যেভাবে বৃত্তর কেন্দ্র থাকে, কেন্দ্র কাকে বলে? কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যেই বিন্দু থেকে গোলকের সমস্ত বিন্দুর দৈর্ঘ্য সেম। মানে তুই গোলকের উপরে যে কোনো বিন্দু নিয়ে নে, যে কোনো বিন্দু নিয়ে নে, সেই বিন্দু থেকে এই যে কেন্দ্র নামক ভদ্রলোকটা আছে তার দূরত্ব সমান। এবং এই যে দূরত্বটা আছে এটা কি বলে? বৃত্তের কি বললাম, জলদি বলো, ব্যাসার্ধ। সবাই মোটামুটি জানিস এটা। তাহলে এটাকে বলে ব্যাসার্ধ, এটাকে বলে ব্যাস, ওপরটাকে বলে ব্যাসার্ধ, এটাকে বলে ব্যাস, এটাকে বলে, জলদি বলো বাবু, কেন্দ্র। তাহলে সি পয়েন্টটাকে বলে কেন্দ্র, মানে সেন্টার। আমি ইংরেজিতে লিখি, একটু বাংলাতেও লিখবো, কেন্দ্র বলে। এটাকে বলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বা ইংলিশে বলে রেডিয়াস, আর এটাকে বলে ব্যাস। ঠিক আছে, ওকে। তাহলে ব্যাসার্ধ, ব্যাস আর কেন্দ্র, তিনটে জিনিস তুই খুব ভালো করে বুঝতে পারলি। এবার এই যে গোলকটা আছে, এই গোলকের উপরে যে চাদরটা তৈরি হয়েছে, যে পুরো চাদরটা তৈরি হয়েছে, মানে বাইরে যে আমাদের আবরণটা আছে গোলকের, সেই আবরণটাকে কি বলে? দেখে বুঝতে পারছিস যে বাইরে যে আবরণটা আছে এটা বিশাল বড় আবরণ। এই পার্টিকুলার আবরণটাকে বলা হয় সমগ্র তল। এই তলটাকে বলা হয় সমগ্র তল, বিকজ এইটা নিয়েই তো পুরো গোলকটা তৈরি হচ্ছে। সমগ্র গোলকটা এই পুরো জিনিসটা নিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই যে তলটা আছে এটাকে বলা হয় সমগ্র তল। এবং দেখতেই পাচ্ছিস যে পুরো যে তলটা আছে তার একটা ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল কাদের থাকে? যারা একটা জায়গা দখল করে, দ্বিমাত্রিক চিত্রে যারা জায়গা দখল করে তাদেরই ক্ষেত্রফল থাকে। তাহলে এই যে সমগ্র তলটা আছে, দেখতেই পাচ্ছি এটা জায়গা দখল করেছে এই সমগ্র তলটা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আছে। মানে এই যে গোলকটা আছে এটাকে পুরো চাদর দিয়ে ঢাকতে, এই যাকে দেখে, এ দেখ, এই পুরো চাদর দিয়ে ঢাকতে, কোথায় দেখা যাচ্ছে না? দেখি দেখি আমায় দেখা যাচ্ছে কিনা, একটু দেখি আমায় দেখা যাচ্ছে কিনা একবার দেখি। এই দেখে 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 দেখ, এ দেখ, এ দেখ, এই গোলকটাকে পুরো চাদর দিয়ে ঢাকতে, পুরো চাদর দিয়ে ঢাকতে, পুরো। মানে কতটা আমার জামা লাগলো, কতটা জামা লাগলো এই পুরো বৃত্তটাকে, পুরো গোলকটাকে চাদর দিয়ে ঢাকতে। এই জামার পরিমাণটা কি বলা হচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফল। আমি আবার রিপিট করছি, এই গোলকটাকে আমার ঢাকতে, এই গোলকটা ঢাকতে, পুরো চাদর দিয়ে মোড়াতে যতটা পরিমাণ চাদর লাগছে সেই পরিমাণটাকে বলা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো বলছে সমগ্র তলের ক্ষেত্রফল খুব ইজিলি বের করা যায়। মানে তুই যদি গোলকের ব্যাসার্ধ জেনে যাস তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তুই এমনি জানতে পারবি। যদি গোলকের ব্যাসার্ধ হয়, যদি গোলকের ব্যাসার্ধ হয় আর যদি হয় গোলকের ব্যাসার্ধ, তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফলটা হয়ে যাবে, জলদি বলো, 4πr²। পাই মানে তোরা প্রত্যেকে জানিস, পাইয়ের মানকে 22/7 গণ্য করে নেওয়া হয়। আমরা এই পার্টিকুলার ম্যাথমেটিক্সের ক্লাস 10 এর জন্য পাইয়ের মানটা 22/7 ধরে নিই, কিন্তু পাইয়ের মানটা কিন্তু 22/7 নয়, কিন্তু অঙ্কের সুবিধার্থে পাইটাকে আমরা 22/7 দিয়ে গণ্য করে নিচ্ছি। তাহলে আমাদের যদি ব্যাসার্ধ জানা থাকে গোলকের, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে করবো? 4
ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, এটাই হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। কিভাবে হয় এটা, এর প্রুফ আছে, বাট যেদিন আমি একদম প্রথম থেকে শুরু করব যে কিভাবে কি হয় কি না হয়, তখন আমি সমস্ত ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করবো। এখন সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা, এখন আমার এই ফর্মুলা প্রুফ করার সময় নেই, আর উচিত না করা, যে সেটা আলাদা ব্যাপার, চলো বাদ দাও। এবার তাহলে এই যে আমাদের ফর্মুলা আছে 4πr², মানে যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা 4πr²। এর সাপেক্ষে একটা অঙ্ক করা যাক, দেখা যাক না, দেখি তোরা আমার অঙ্কটা বুঝতে পারিস কিনা, বা তোরা আমার অঙ্কটাকে ভালোভাবে নিস কিনা। আর যদি ভালোভাবে না নিস, বলে দিবি আবার কমেন্ট সেকশনে যে স্যার আপনাকে দরকার নেই আপনাকে, আপনি ভালো পড়াচ্ছেন না স্যার, আপনি আর ভিডিও দেবেন না, আমি দেওয়া বন্ধ করে দেবো। ভেবেছিলাম যে গোলক পড়াবো, পরিমিতি পড়াবো, উপপাদ্য পড়াবো, কত কিছু পড়াবো ভেবেছিলাম, পড়াবো না, এভাবেই মিলিয়ে যাবো, এভাবেই মিশে যাবো আমি। যাক চলো বাদ দে, অনেক অ্যাক্টিং হয়েছে। তাহলে একদম উত্তরে আসি, বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেন্টিমিটার, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? এই অঙ্কটা করার আগে একটু প্রমোশন করিনি, নিজের প্রমোশন না, আমার টিমের প্রমোশন। ভাই আমার টিমটা এতটা স্ট্রং না ভাই, নাম বলবো, সে দাদার সাথে আলাপও করাবো, যে ভাই এতটা স্ট্রং, যা কোশ্চেন বানিয়ে দেবে ওটা থেকেই কমন চলে আসবে। মানে আমার কনফিডেন্স কম আছে, তার কনফিডেন্স বেশি আছে, বলছে ভাই স্যার যা কোশ্চেন দেবো তাই যদি না আসে কাজ ছেড়ে দেবো। না বাবা, তুমি কাজ ছেড়ো না, তুমি কোশ্চেনটা কমন দেওয়ার চেষ্টা করো প্লিজ। তাহলে আগের বছরও সেই কোশ্চেন দিয়েছিল, সেই কোশ্চেন থেকে 100% কমন এসছে। এবারও সে দায়িত্ব নিচ্ছে যে একদম কোশ্চেন কমন দেবে। অবশ্যই আমি একটু দেখি যে কোশ্চেনগুলো কি আছে কি না আছে, বাট খুঁজে কোন কোশ্চেন দেওয়া উচিত কোন কোশ্চেন দেওয়া উচিত না, সমগ্র জিনিসটা কিন্তু সেই করে। আবার একটা বড় চমকও আছে, সেই চমকটা নিয়ে ডিসকাস করবো। তার আগে অঙ্কটা করে নি, অনেকক্ষণ অঙ্ক করতে হবে। এবার একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধকে আমি সবার আগে আর ধরে নিচ্ছি, আর কত বলেছে 10.5 সেন্টিমিটার, সিএম লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে, হাতের লেখাটা পাবো খুব বাজে, আর কি বলবো, ছাড় বাদ দে, ভালো করে লিখি একটু, নাহলে এখনকার বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা। সমগ্র তলের ক্ষেত্রফল এটাকে বলা হচ্ছে এস, আমি যদি ধরি এস যদি হয় সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এস হয়ে গেল 4πr²। পাই মানে তোরা জানিস যে 22/7 হিসেবে গণ্য করে নিয়েছে, তাহলে পাই মানে 22/7 আর 10.5 এর হোল স্কোয়ার। অবশ্যই এর এককটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদের ব্যাসার্ধটা হচ্ছে সেন্টিমিটার, এককটা হচ্ছে সেন্টিমিটার, তো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। তাহলে এবার 4 × 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5 কত আসছে এটা জলদি বলো। 4 × 22/7 ইন্টু কত আসছে এটা, 105/10 ইন্টু 105/10, তাই তো। 10.5 মানে কি 105/10, এটা মানে 105/10, ঠিক আছে। এবার দেখ কাটাকুটি যাবে, পাক্কা কাটাকুটি যাবে ভাই, আমি দেখে নিয়েছি, সব কাটাকুটি চলে যাবে। কি হবে এটা, 4 × 22/7 ইন্টু 105/10, ভাই কাটাকুটি করলে কি হবে ভাই, 5 দিয়ে কাট না, 5 দিয়ে কাট, 5 × 2 = 10, 5 × 2 = 10, 5 × 21 = 105, 5 × 2 = 10, 5 × 21 = 105। তাহলে চুপচাপ ওপরে কি করব, 21/2 ইন্টু 21/2, 3 × 7 = 21, ভালো কথা, 2 × 2 = 4, 4 4 কেটে গেল। এবার আসছে 22 × 3 মানে 66 × 21, ওরে বাপ রে বাপ, 66 × 21 মানে কি হবে রে, 66 হয়ে গেল, 66 × 1 66, 66 × 2 মানে 132, তাহলে 6 8 1 3, তাহলে 1386 বর্গ সেন্টিমিটার, বা তুই এটাকে ভালোবেসে কিউট হয়ে সেন্টিমিটার মাথায় টুও লিখতে পারিস, কেউ তোকে কিচ্ছু বলবে না, চিন্তা করিস না। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, ফর্মুলা হচ্ছে 4πr², 4 × 22/7 r² মানে 10.5 এর স্কোয়ার, বসিয়ে দিলাম, গল্প শেষ, ছেকে আমাদের পুরো একদম সুন্দর কাজ হয়ে গেল। চলো আচ্ছা,
এবার থিওরি বলবো অঙ্ক করবো, থিওরি বলবো অঙ্ক করবো, যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো করব, এবং একটা দিন এইসব আউট নলেজ নিয়ে ডিসকাসও করব। চিন্তা করিস না ভাইরে, করব, প্রমিস করছি করব, চিন্তা করিস না। এখন খালি অঙ্ক এবং ফর্মুলার রেসপেক্টে আমরা এগোচ্ছি, যাতে তোদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা ভালো হয়। পরীক্ষার আগে হয়তো আমরা একটু সুন্দরভাবে বোঝাবো যে কেন এগুলো হয়, কি কারণে হয়, কেন ক্ষেত্রফলের ফর্মুলা এটা। এবার আসছি সেকেন্ড ফর্মুলা, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ওরে বাপরে বাপ, সবার আগে ফোকাস করছে এই অর্ধগোলকের উপরে। কি বললাম? অর্ধগোলক। এটাকে বলে ফুলগোলক। আমার বউ আমাকে গিফট করেছে এটা, তো এটাকে তো আমি ভাঙতে পারবো না, এটাকে আমি হাফ করতে পারবো না, কেন ভাই পড়ানো বন্ধ করে দিতে পারি, বউয়ের কাছে মার আমি খেতে পারবো না। তাহলে এটা হচ্ছে পূর্ণগোলক, এটাকে আমি যদি হাফ করে মাঝখান থেকে যদি কেটে দিই, এটা যাবে অর্ধগোলক। একটু একটা কাজ কর না, একটা কাজ কর, একটু ইমাজিন কর তোরা তরমুজকে, আর তরমুজকে ইমাজিন কর, তরমুজের ভেতরে লাল লাল ফল থাকে, ওটাই আমরা খাই। তাহলে তরমুজ হচ্ছে একটা পূর্ণগোলক, এবং তরমুজকে বলা হয় নিরেট গোলক। এটাকে বলা হয় ফাঁপা গোলক। ফাঁপা কারণ এর ভেতরটা সত্যি ফাঁপা, ফুটবলটা একটা ফাঁপা গোলক, কিন্তু তরমুজের ভেতরটা পুরোপুরি একদম ঠাসা আছে, তাই জন্য তরমুজকে বলা হয় নিরেট গোলক। তো ওই নিরেট, একটা নিরেট পূর্ণগোলককে আমি যদি মাঝখান দিয়ে কেটে দিই, ওটা হয়ে যায় নিরেট অর্ধগোলক। কারণ একটা তরমুজ, তুই ভাব তরমুজ, আমি তার তরমুজ এখানে আনতে পারবো না, তরমুজকে আমি মাঝখান থেকে কেটে দিলাম, তাহলে যেটা পাওয়া যাবে হাফ পোর্শন, তার ভেতরটা পুরোপুরি একদম ভর্তি, ওটাকে বলা হবে নিরেট অর্ধগোলক। তো এরকমই একটা নিরেট অর্ধগোলক নিয়ে বারবার করে বল পড়ে যাচ্ছে, এই এই রাখ, থাক এখানে থাক। আচ্ছা, তো এই নিরেট অর্ধগোলক ভালো করে শোন, আমরা যদি ছবি একটু আঁকি এখানে, তাহলে কি হবে, ইমাজিন করার চেষ্টা করবে। এটা তরমুজ আছে এখানে, ঠিক আছে, ওকে, এটা তরমুজের কেন্দ্র, একদম পুরোপুরি চিন্তা করার দরকার নেই। তাহলে এই যে আমাদের তরমুজটা তৈরি হলো, ভেতরটা পুরোপুরি একদম ভর্তি ঠাসা, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, চিন্তা করার দরকার নেই, এবং এটা একটা চোখ বন্ধ করে অর্ধগোলক। এবার এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে ভালো করে বুঝবি। এই অর্ধগোলকের সমগ্রতল বলতে কি বোঝাচ্ছে? অর্ধগোলকের সমগ্রতল বলতে বোঝাচ্ছে ওপরে যে পোর্শনটা আছে, মানে একটা নেক্সট দিন থেকে আমি জিনিসপত্র নিয়ে আসবো, সরি, ভেরি সরি। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মনে হচ্ছে এর যে হাফ পোর্শনটা আছে সেটা। তাহলে তোরা বলবি যে পূর্ণগোলকটার যে সমগ্রতলের ক্ষেত্রফলটা আছে, তাকে 2 দিয়ে ভাগ করলেই তো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল চলে আসবে না। পূর্ণগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 2 পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ার কিন্তু অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল না। কেন? কারণ আমাদের অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের সমগ্রতল বলতে খালি ওপরের টুপিটা বোঝায় না, এই যে নিচে বৃত্তটা আছে এটাও কিন্তু বোঝায়। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে ওপরে যেটা আছে, এই যে ওপরটা আছে, এই যে ওপরটা আছে, এই পুরো ওপরের পোর্শনটা, তার সাথে সাথে এই যে ভূমিটা আছে, ভূমিতে যে বৃত্তটা আছে, তুই নিজে নিজে তরমুজটা ভাব না, তুই তরমুজটাকে ভাব, তরমুজের ওপরের খালি পোর্শনটা না, ও নিচে যে বৃত্তটা আছে ওটাও তো তলের মধ্যে পড়ে। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতল বলতে বোঝায় ওপরের একটা তল যার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। কেন 2 পাই আর স্কোয়ার? বিকজ পূর্ণগোলকের সমগ্রতল ছিল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তার হাফ পোর্শনটা, ওপরের পোর্শনটা, সেটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, এবং তার সাথে নিচে যে বৃত্তটা আছে যার ব্যাসার্ধ হচ্ছে আর, তার ক্ষেত্রফল মানে কি একটা পাই আর স্কোয়ার। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলতে উপরে যে বাঁকা পোর্শনটা আছে তার ক্ষেত্রফল, যেটা হচ্ছে পূর্ণগোলকের হাফ মানে 2 পাই আর স্কোয়ার, এর সাথে প্লাস নিচে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল মানে আরেকটা পাই আর স্কোয়ার। তাই জন্য নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা হয়ে যায় 3 পাই আর স্কোয়ার। কি বললাম? 3 পাই আর স্কোয়ার বর্গ একক। সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, মিটার হলে বর্গ মিটার, ইঞ্চি হলে বর্গ ইঞ্চি, কোনো সমস্যা নেই। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কি 3 পাই আর স্কোয়ার, মানে ব্যাসার্ধ তুই যদি জেনে যাস ব্যাস তাহলেই তোর কাজ শেষ। মাধ্যমিক 2026 এসছে, এটা মাধ্যমিক 2026 কোশ্চেনটা এসছে, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের কি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ভিএসএ কোশ্চেন,
ভিএস এর এরকম কিন্তু শূন্যস্থান পূরণ টাইপের কোশ্চেন দিয়ে দেয়, এটা ভিএস এর মধ্যে পড়ে। তো কি বলছে সবার আগে দেখবি নিরেট লেখা আছে কিনা। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে। তাহলে আমাদের নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যদি এস ধরি, এস যদি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয়, তাহলে ফর্মুলা কি বলছে 3 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। ব্যাসার্ধ এখানে 3r, তার স্কোয়ার। যদি ব্যাসার্ধ r হতো তাহলে 3 পাই r স্কোয়ার। এখানে ব্যাসার্ধ কি 3r, তাই জন্য 3 পাই 3r স্কোয়ার মানে কি জলদি বলো 27 পাই r স্কোয়ার বর্গ একক। তাহলে কি 27 পাই r স্কোয়ার হচ্ছে আমাদের এখানে, জলদি বলো অ্যান্সার। খুবই বেসিক কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। এবার যদি এটাকে নিরেট না বলে ফাঁপা বলতো, যদি এটাকে ফাঁপা বলতো অর্ধগোলক, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হতো। যদি ফাঁপা হয় তাহলে আর কি বলবো, একটা বাটিও নেই, শুনে বাটি নিয়ে আসো আমার জন্য, বাটি আরে বাটি দেখে একটা ফাঁপা অর্ধগোলক মানে হচ্ছে তোমার নিচে কিন্তু কোনো সার্কেল বা বৃত্ত থাকবে না। নিরেট মানে কি, তরমুজ যেটা বললাম, তুমি মাঝখান থেকে কাটলে তাহলে ওপরে বাঁকা পোর্শনটা আছে, নিচে একটা বৃত্তও থাকবে পুরো ভরাট একদম। কিন্তু যদি ফাঁপা অর্ধগোলক হয়, তাহলে ওপরের পোর্শনটা তো থাকবে বাট নিচে কিন্তু কিছু থাকবে না। তো ফাঁপা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা হয়ে যায় 2 পাই r স্কোয়ার। পূর্ণ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে ফাঁপা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে খালি ওপরের পোর্শনটা পেয়ে যাবে। তো আগে দেখবি যে নিরেট আছে নাকি এটা ফাঁপা লেখা আছে। নিরেট মানে হবে 3 পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, আর ফাঁপা হলে হবে 2 পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। মাথায় রাখবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। ওকে ফাইন। আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে মানে ভাই মোস্ট ইম্পর্টেন্টই এটা, মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে মানে ভাই এটা মোস্ট ইম্পর্টেন্টই হবে, এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। কি বলছে দেখ কোশ্চেনটায়, ভাই কি বলছে দেখ কোশ্চেনটায়, কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হয়ে যায়, 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হয়ে যায়। ভেরি গুড, ওরে বাপরে বাপ, দেখো এ দেখ ফাঁপা অর্ধগোলক, ফাঁপা আর লেখা আছে গোলকে এসিসিএডু। তাহলে ফাঁপা অর্ধগোলকের কি হয়, খালি ওপরের, এই যে ওপরের পোর্শনটা থাকে, এই যে খালি ওপরের পোর্শনটা থাকে বাঁকাটা, নিচের পোর্শনটা কি দেখো কিচ্ছু নেই। তো ফাঁপা অর্ধগোলক, এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি খালি ওপরের পোর্শনটা, এই যেটা আমি দেখছি খালি ওপরের পোর্শনটা। তাহলে এটার সমগ্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 2 পাই r স্কোয়ার। আর ভেতরটা যদি ভর্তি থাকতো তাহলে সমগ্রতল বলতে এই ওপরটাও বোঝায় প্লাস এই নিচের বৃত্তটাকেও তখন বোঝাবে, যেটা কিন্তু বোঝা লাগে না। কি বলছে, কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে বেড়ে 21 সেন্টিমিটার হয়ে যায়। তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। মানে যখন ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ছিল তখন তার সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, যখন ব্যাসার্ধ 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হয়েছে তখন সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তার অনুপাত বের করতে বলেছে। একদম সিম্পল কোশ্চেন। তাহলে গ্যাস বেলুন মানে ভাই সেটা গোলক। এবার তুই পরীক্ষা হলে গ্যাস বেলুনটা কি ভাই, ওকে বল গ্যাস বেলুন কি। আরে গর্ধবেড়ে গ্যাস বেলুন মানে গোলক, গ্যাস বেলুন গোলকের মধ্যে দেখতে হয়, একটা বেলুন গোলকের মধ্যে দেখতে হয়। এবার তোদেরকে বলবো যে এটা কি ধরনের গোলক, নিরেট গোলক নাকি এটা ফাঁপা গোলক। এটাকে ফাঁপা গোলক বলে, কিন্তু এটা কিন্তু পূর্ণ গোলক, অর্ধগোলক নয়। বেলুনটা কি হাফ থাকে নাকি ভাই, বেলুন তো ফুল থাকে ভাই। তাহলে এটা পূর্ণ গোলক। তাই কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় প্রথমে তার ব্যাসার্ধ ছিল হচ্ছে 7 সেন্টিমিটার, পরে ভেতরে গ্যাস ফ্যাস দিয়ে ফুলিয়ে তার ব্যাসার্ধ হয়েছে 21 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই অবস্থাতে আমি সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করব, তারপর এই অবস্থাতে আমি সমগ্রতলের ক্ষেত্রফল বের করব, তারপর তার অনুপাত বের করব। ঠিক আছে, ওকে। তাহলে চলো উত্তর ধরি ব্যাসার্ধ যখন 7 সেন্টিমিটার তখন সমগ্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে S1
এবং যখন ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, তখন সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা হচ্ছে কি হতো, জলদি বলো, S2। অবশ্যই কিন্তু বর্গ সেমি লিখতে হবে, বর্গ সেমি। তাহলে কি বললাম, ফোলাবার আগে 7 সেন্টিমিটার ছিল, তখন আমি সমগ্রতলের ক্ষেত্রফলটাকে S1 বলছি, আর ফোলাবার পরে 21 সেন্টিমিটার ব্যাসার্ধ, তখন সমগ্রতলের ক্ষেত্রফলটাকে S2 বলছি। তাহলে আমাদের S1টা কত হচ্ছে, S1টা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি 4 পাই ব্যাসার্ধের স্কয়ার। S1 মানে কি, S1 হচ্ছে যখন ব্যাসার্ধটা 7 সেন্টিমিটার ছিল, তাহলে 4 পাই ব্যাসার্ধের স্কয়ার মানে 4 পাই 7 ইন্টু 7, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7, 7 কেটে গেল, 4 22 88, 88 ইন্টু 60, একটা কাজ কর 4 ইন্টু 22 ইন্টু 7 রেখে দে, ঠিক আছে? ওকে, তাহলে S1 বেরিয়ে গেছে। এটা তো কিন্তু গুণ করতে হবে না, কারণ আমার আলটিমেটলি তো অনুপাতই বের করতে হবে, তাহলে আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল কি S1 4 ইন্টু 22 ইন্টু 7, 4 ইন্টু 22 ইন্টু 7, তোমার S1 এর মানটা বেরিয়ে গেছে। এবার S2 বের করবো। 4 পাই ব্যাসার্ধ হচ্ছে তোমার 21, তার স্কয়ার, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21, 3 7 21, তাহলে 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21, এটা হচ্ছে S2। সুতরাং এবার S1 is to S2 বা S1 by S2, আগে দেখবি যে কোনটা আগে দিয়েছে, বেলুনটির পূর্বের মানে আগে পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল, তারপরে পরের, আগে পূর্ব তারপর পর, তাহলে পূর্বটা হচ্ছে S1, পরটা হচ্ছে S2। S1টা কত 4 ইন্টু 22 ইন্টু 7, তাহলে 4 ইন্টু 22 ইন্টু 7, S2 কত 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21, ঠিক আছে? 4 22 কেটে গেল, 3 7 কে 21, তাহলে 1/9, তাহলে S1 is to S2 কত হচ্ছে 1:9। তাহলে আমাকে তো পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে, ওটা 1:9 বেরিয়ে গেছে, একদম চিন্তা করার দরকার নেই। একদম সময় না করে আমরা কিন্তু পরে চলে যাচ্ছি, একদম পরের টপিকে চলে যাচ্ছি। সিম্পল, একটা করে থিওরি, একটা করে অঙ্ক। যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার বউয়ের দেওয়া গিফট, একটা কাজ করি, এটাকে ফুটো করে দেখি যে এর ভেতরে কতটা জল আমি ভরতে পারি। আমি এটা খারাপ করব, এই যে সুন্দর আছে, এই যে কি সুন্দর আছে, কি সুন্দর দেখ, কালার চেঞ্জ হয়। কেউ যদি বলে যে এটাকে আমি খারাপ করব, এতক্ষণ ধরে পড়াচ্ছে, ফালতু পড়াচ্ছে, সহ্য করতে পারছি না, একে আমি খারাপ করব, ফুটো করি, এর ভেতরে জল ঢুকিয়ে দেবো, একদম ভেতরে মেশিন খারাপ হয়ে যাবে। এবার জল ঢোকাতে আমি যদি জিজ্ঞেস করি যে ঠিক আছে তুই খারাপ করবি কর, কতটা পরিমাণ জল তুই এখানে ঢোকাতে পারবি, দেখি কি বলতে পারিস। বাইরে তুই এখানে ইনজেকশন দিয়ে যতটা পরিমাণ জল ঢোকাতে পারবি সেটাকেই বলা হয় এই গোলকটার আয়তন। তাহলে একটা গোলকের আয়তন বলতে কি বোঝায়, একটা গোলকের আয়তন বলতে বোঝায় যে এর ভেতরে কতটা পরিমাণ জায়গা আছে, অথবা এর ভেতরে আমি কতটা পরিমাণ জল ঢোকাতে পারবো। এই গোলকটা যতটা পরিমাণ জল ক্যারি করতে পারবে তাকে বলা হচ্ছে এই গোলকটার কি, জলদি বলো, আয়তন। তাহলে তুই যে খারাপ করার প্ল্যানিংটা করেছিস কর, ঠিক আছে, বাট তোকে আমি এটা দিয়ে একটা ম্যাথামেটিক্সের ফান্ডা শিখিয়ে দিলাম। তাহলে একটা গোলকের আয়তন বলতে কি বোঝায়, একটা গোলকের আয়তন বলতে বোঝায়, একটা পূর্ণ গোলকের আয়তন বলতে বোঝায় যে সেই গোলকের ভেতরে কতটা পরিমাণ জল আমি ঢোকাতে পারি বা কতটা পরিমাণ ফাঁকা জায়গা সেই গোলকের ভেতরে আছে। তাহলে কিছুই করার দরকার নেই, এক মিনিট, হ্যাঁ, কিছুই করার দরকার নেই, একটা কাজ কর, সেন্টার রেডিয়াস যদি আর হয়, একটা গোলকের সেন্টার বাদ দাও, সেটা বাদ দাও, একটা গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, যদি আমি ব্যাসার্ধ জেনে যাই, তাহলে সেই গোলকের আয়তনের ফর্মুলা হয়ে যাবে 4/3 পাই আর কিউব ঘন একক। এর প্রুফ আছে, বাট দরকার নেই, প্রুফ এখন করাবো না প্রুফ, আমি কিছু করার নেই, সামনে পরীক্ষা। তাহলে যদি একটা গোলকের তুই জেনে যাস ব্যাসার্ধ,
তাহলে সেই গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 × π × r কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা। মানে দেখ সমগ্র তলের ক্ষেত্রফল বল বা আয়তন বল সমস্ত ক্ষেত্রেই কিন্তু ব্যাসার্ধ কাজে লাগছে। তাহলে গোলকের ব্যাসার্ধ জেনে গেলে তুই একদম চুটকি মেরে এভাবে এভাবে তুই পুরোপুরি কিন্তু তার আয়তন বের করে ফেলতে পারবি। খুব ভালো কথা। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? স্পষ্ট মনে আছে, এটা আমি আগের বছর করিয়েছিলাম। আমার চ্যানেলে তুই হয়তো এই কোশ্চেনের অ্যান্সারটা বা ভিডিওর সলিউশনটা পেয়ে যাবি, এই কোশ্চেনটা সলিউশন পেয়ে যাবি। কিন্তু আবার আমি করাচ্ছি বাবু, চিন্তা করার দরকার নেই, আবার আমি করাচ্ছি এটা। ডোন্ট প্যানিক, আই এম হিয়ার, ঠিক আছে? ডোন্ট গো দেয়ার, আই এম হিয়ার। ইংলিশ কেন বলছি বাবা, বেকার বেকার কি কারণ আছে আমাদের ইংলিশ বলা? চল বাবা চল। আচ্ছা, তাহলে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত, সবার আগে আয়তনের অনুপাত দিয়ে দিচ্ছে। তারপর তার বক্রতল মানে সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত বের করতে বলেছে। ভাইরে আয়তন বল বা বক্রতল বল বা সমগ্রতল বল, এই যা কিছু তোকে বের করতে হবে না কেন, তার জন্য আমার কি লাগবে জলদি বলো? তার জন্য আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ ছাড়া আমি কিন্তু না সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো, না আমি আয়তন বের করতে পারবো। সবার আগে আমি ধরে নিই গোলক দুটির ব্যাসার্ধ R1 ও R2 একক। ঠিক আছে, ওকে। আমাকে তো এখানে ব্যাসার্ধ বলে দেয়নি, আমি ধরে নিচ্ছি যে গোলক দুটি ব্যাসার্ধটা হচ্ছে R1 এবং R2 একক। ঠিক আছে, প্রথম গোলকের ব্যাসার্ধ R1 একক, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2 একক। এবার ওদের আয়তনের অনুপাত বলে দিয়েছে। এবং আয়তন হলো V1 ও V2 এবং সমগ্র তলের ক্ষেত্রফল হলো S1 ও S2 একক। ঠিক আছে, ওকে। তাহলে গোলক দুটি ব্যাসার্ধ কি R1 আর R2। ঠিক আছে, ওকে। R1 ও R2 একক, ওল ডানদিকে কমা দিয়ে দে, কমা। এবং মানে প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2। প্রথম গোলকের আয়তনটাকে আমি V1 ধরেছি, সেকেন্ড গোলকের আয়তন আমি V2 ধরেছি। প্রথম গোলকের সমগ্রতল মানে বক্রতলের ক্ষেত্রফলটাকে আমি S1 ধরেছি, সেকেন্ড গোলকের বক্রতলের ক্ষেত্রফলটাকে আমি S2 ধরেছি। তাহলে প্রশ্নানুযায়ী কি বলে দিয়েছে আমাদের এখানে বল? প্রশ্নানুযায়ী কি বললাম? প্রশ্নানুযায়ী কি বলে দিয়েছে এখানে? প্রশ্ন অনুযায়ী তোমাকে দুটো গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:8। প্রথম গোলকের আয়তন V1, সেকেন্ড গোলকের আয়তন V2, তোমাকে দুটো গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে হচ্ছে 1:8। তাহলে V1:V2 মানে কি হচ্ছে 1:8। তাহলে V1/V2 হচ্ছে 1/8। ঠিক আছে, V1 মানে কি? V1 হচ্ছে তোমার 4/3 পাই R1 তার কিউব, V2 হচ্ছে কি 4/3 পাই R2 কিউব, এটা হচ্ছে 1/8। V1 হচ্ছে 4/3 পাই R1 কিউব, V2 মানে কি 4/3 পাই R2 কিউব। ঠিক আছে, ওকে। পাই পাই কেটে গেল, 4/3 কেটে গেল, তাহলে কি হলো জলদি বলো? তাহলে R1 কিউব বাই R2 কিউব হয়ে গেল 1/8। এবার আমি যদি বোথ সাইডে কিউব রুট বা যদি ঘনমূল করি তাহলে কি পাবো? R1/R2 পেয়ে যাবো হচ্ছে 1/2, কারণ 1 কে ঘনমূল করলে 1, 8 কে ঘনমূল করলে 2, তাহলে R1/R2 এর মানটা হয়ে যাচ্ছে 1/2, R1/R2 এর মানটা হয়ে যাচ্ছে 1/2। এবার আসছি আমি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নিয়ে। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে? এটা মানে কি? এটা মানে হচ্ছে R1:R2 হচ্ছে 1:2। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হচ্ছে। ঠিক আছে, S1 মানে হচ্ছে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। কি হচ্ছে ফর্মুলা? 4πR1², তাই তো? হ্যাঁ, একটা কাজ করি, এইভাবে করি জিনিসটা। S1/S2 4πR1², 4πR2²। ঠিক আছে, ওকে। S1টা কি? S1টা হচ্ছে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, S2 কি? সেকেন্ড গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। 4πR1², 4πR2²।
এবার আমাকে এই সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে r1/r2 তার হয়ে গেল হোল স্কয়ার। আচ্ছা, r1/r2 মানে কি 1/2, 1/4। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল s1/s2 হচ্ছে তোমার 1/4, তার মানে s1:s2 হয়ে যাচ্ছে তোমার 1:4। তাহলে সমগ্রতলের দুটো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে 1:4। এই নিয়ে একদম কোনো সমস্যা নেই, চিন্তা করার দরকার নেই। আমাকে চেয়েছিল ওটাই, বক্রতল মানে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছিল, এমসিকিউ কোশ্চেন, তো 1:4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছি আমি কিভাবে পড়ানোর চেষ্টা করছি এবং কি বলার চেষ্টা করছি। একই ধরনের অঙ্ক করাচ্ছি, থিওরি বলছি, তার রেসপেক্ট অঙ্ক করাচ্ছি, একদম চিন্তা করার দরকার নেই, ভালোভাবেই কিন্তু করানোর চেষ্টা করা হচ্ছে। একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়েছে মানে সত্যি মোস্ট ইম্পর্টেন্ট, চিন্তা করার দরকার নেই। খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, একদম ডোন্ট প্যানিক। দুটি গোলাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে আয়তনের অনুপাত কি হবে? উল্টো দিয়েছে, আগেরটায় আয়তনের অনুপাত বলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে, এখানে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, আমায় আয়তনের অনুপাত বের করতে হবে। অ্যান্সারটা হচ্ছে একদম গ্যারান্টি, আমাদের এখানে অ্যান্সারটা হবে 1:8। একদম সিম্পল, গ্যারান্টি বলছি আমি এটা। আমি এটা রাফে করছি, পুরোপুরি আমি লিখছি না, বারবার করে বলছি, লেখাটা আগের মতনই হবে। তার মানে s1:s2 তোমায় বলে দিয়েছে 1:4, s1/s2 তোমার হচ্ছে 1/4, s1 মানে কি 4πr1 স্কয়ার, s2 মানে কি 4πr2 স্কয়ার, 4π হওয়া, তাহলে r1/r2 আমি উভয় পক্ষে স্কয়ার রুট মানে বর্গমূল করছি, r1 স্কয়ার/r2 স্কয়ারকে স্কয়ার করলে কি হবে 1/2। ঠিক আছে, তাহলে আয়তনের অনুপাত কি হবে? আয়তনের অনুপাত কি হবে? v1 মানে কি 4/3πr1 কিউব, v2 মানে কি 4/3πr2 কিউব। যারা অনেকে বুঝতে পারছিস না, r1টা হচ্ছে প্রথম গোলকের ব্যাসার্ধ, r2 হচ্ছে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কি r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কি r2। তোমাকে আয়তনের অনুপাত বের করতে বলেছে, মানে তোমায় 4/3πr1 কিউব বাই 4/3πr2 কিউব, এই রেশিওটা বের করতে বলেছে। 4/3 কেটে গেল, পাই কেটে গেল, এটা মানে হচ্ছে r1/r2 তার হোল কিউব, r1/r2 মানে 1/2, 1/2 এর কিউব করলে কি হচ্ছে জলদি বলো, 1/8। তাহলে v1:v2 তোমার হয়ে যাচ্ছে 1:8। বোঝা গেল? v1:v2 হয়ে যাচ্ছে তোমার, জলদি বলো 1:8। প্রত্যেকে বলো এটা বুঝতে পারলে কিনা, ইচ এন্ড এভরিবডি বল এটা বুঝতে পারলে কিনা। তাহলে s1:s2 হচ্ছে মানে বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 1:4। তোকে বলেছে আয়তনের অনুপাত বের করতে, আমি ব্যাসার্ধ ধরে নিয়েছি, ওটা আমি আর লিখিনি এখানে কারণ আগের অঙ্কটা লিখেছিলাম। তাহলে ব্যাসার্ধ আমি r1 আর r2 ধরে নিয়েছি, s1 এর জায়গায় 4πr1 স্কয়ার, s2 এর জায়গায় 4πr2 স্কয়ার, কারণ সমগ্রতলের ক্ষেত্রফল তুমি জানি 4πr1 স্কয়ার 4πr2 স্কয়ার, 4π কেটে গেল, r1/r2 তোমার হচ্ছে 1/2। ভালো কথা, এবার তোমায় আয়তনের অনুপাত বের করতে বলেছে। আয়তন মানে কি v1/v2 দিয়ে শুরু করছি, v1 মানে 4/3πr1 কিউব, v2 মানে 4/3πr2 কিউব, r1/r2 তার হোল কিউব, r1/r2 মানে তোমার হচ্ছে 1/2, বসিয়ে দিলাম 1/8, তাহলে ইস্টু করলে 1:8। সিম্পল অঙ্ক, কিউট অঙ্ক, একদম 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 চিন্তা করার দরকার নেই। ওকে ফাইন, এবার এই পার্টিকুলার টপিকটা আমি একদম নেক্সট ভিডিওতে শুরু করছি। আগে আমি এইটুকুনি ভিডিওতে জানতে চাইছি তো আমার পড়ানো কেরকম লাগলো, যারা যারা একদম নতুন স্টুডেন্ট তারা কিরকম ভাবে নিলি আমার ক্লাসটা। ঠিক আছে, জেনারেলি আমি কিন্তু প্রতি চ্যাপ্টার এভাবেই একদম ডাইরেক্ট শেষ করিয়ে দেবো, ওয়ান শর্ট ভিডিও তুই বলতে পারিস, আমি শেষ করিয়ে দেবো। বাট আমি আজকে একটু হাফ পোর্শনটা করলাম, আমি দেখতে চাই যে তোদের কিরকম লাগছে এই গোলক চ্যাপ্টারটা, এবং আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি তোরা বুঝতে পারছিস কিনা। তোদের রেসপন্সই কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য এনার্জি দেবে। আর তোরা যদি রেসপন্স না করিস, বাজে লাগলো বাজে বল আমাকে, বাট যদি তোরা রেসপন্স না করিস তাহলে বুঝবো যে আমার ভিডিও বানানোর কোনো লাভই নেই, কোনো লাভই নেই। কেন ভিডিও বানাবো বেকার বেকার? তোদের রেসপন্সের জন্য কিন্তু ওয়েট করে আছি। ওকে, সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, সামনে সেকেন্ড সেমিটিভ, দুজনে মিলে কাঁপাবো আমরা, আমি এবং তোরা সবাই মিলে খাওয়াবো। ঠিক আছে, ওয়েট কর, আরো দুর্দান্ত জিনিস, আরো অনেক সাজেশন আসতে চলেছে। এখনো MCQ এর সাজেশন, VSQ এর সাজেশন, SAQ এর সাজেশন দিইনি, এখনো সমস্ত চ্যাপ্টারের রেসপেক্টিভ সাজেশন গুলো আসতে চলেছে।
আরো মজা হবে, আরো খেলা হবে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, এই বলে আজকে আমি ক্লাসটা এন্ড করছি। এখানে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবি না, কমেন্টটা মাস্ট করা, ঠিক আছে? চলো টাটা।